আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে লীরা কমার্স একাডেমিতে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব হচ্ছে উদাহরণ 2 এর মালিকানা সত্য বিবরণী। কারণ তার আগের ভিডিওতে আমরা করেছিলাম বিশদ বিবরণের প্রবলেম সলভ করেছিলাম। এখন আমরা এই ভিডিওতে মালিকানা সত্য বিবরণীটা সলভ করে দেখাবো। মালিকানা সত্য বিবরণীর যে ফরম্যাটটা সেটা আশা করি তোমরা দেখেছো। তো এখন আমরা দেখি আমাদের এই অঙ্কে মূলধনের পরিমাণটা কত ছিল। আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলেই শুরু করি। অবশ্যই কোম্পানির নাম যেটা করবে, মালিকানা সত্য বিবরণী লিখবে এবং অবশ্যই ডেট দিতে হবে। যত ডেট আর সাল দেওয়া থাকবে। এই অঙ্কে ছিল 31শে ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। এই কথাগুলো অবশ্যই লিখতে হবে, লিখতে মন না চাইলেও লিখতে হবে। তোমাদের একটা প্রবলেম আছে, তোমরা খুব বেশি লিখতে চাও না, ঠিক আছে, বাট এটা আসলে করলে হবে না, লিখতে হবে। তাই আমি আমার অনেক স্টুডেন্টদের দেখেছি যে ওরা বলে যে ম্যাম আপনার সামনে লিখি না, কিন্তু পরীক্ষার খাতায় ঠিকই লিখি। আমি বলি দেখো ভাই, তোমাদের এই কথায় আমি বিশ্বাস করি না। কারণ যদি তুমি প্র্যাকটিস নাই করো এগুলা, পরীক্ষার খাতায় তোমার কিভাবে মনে আসবে যে তুমি কি লিখে লিখে প্র্যাকটিস করছি না? তাই এগুলা একদম টোটালি ফালতু কথা স্টুডেন্টদের। তাই আমি বলবো, যখনই অঙ্ক করতে যাবে তখনই ফুল ফরম্যাট ফলো করে অঙ্ক করবে, না হলে অঙ্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন দেখো, আমার এই অঙ্কে মূলধনের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা। তো আমি সরাসরি লিখে দিচ্ছি মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকা, ঠিক আছে? এখন এই অঙ্কে আমার আর অন্য কিছু ছিল না, আমাদের ফরম্যাটে কিন্তু অনেক কিছু ছিল। আমি একটা বড় ফরম্যাট নিয়ে কাজ করেছিলাম, তাই না? আমাদের ফরম্যাটে উত্তোলন ছিল, মূলধনের সুদ ছিল, আয়কর ছিল, জীবন বীমার প্রিমিয়াম ছিল, সাধারণ সঞ্চিতি ছিল। বাট এই অঙ্কে কিছুই নেই। এই অঙ্কে আমার শুধু মূলধন আছে, আর বিশদায় বিবরণীতে আমরা পেয়েছিলাম নিট মুনাফা। তাই মূলধনের সাথে আমি জাস্ট নিট মুনাফাটা কি যোগ করে দিব। নিট মুনাফা নিট মুনাফা কত ছিল আমার? 71,000 ছিল। তাহলে এই যে নিট মুনাফাটা আমি লিখে দিলাম 71,000 টাকা। এখন আর কিছু করার নেই, কারণ এই অঙ্কে আমার শুধুমাত্র এটাই ছিল, মূলধন আর নিট মুনাফা। তো এই যে 5,71,000 টাকা পেলাম, এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণীর অ্যামাউন্টটা, ঠিক আছে? তাহলে খুব সহজেই কিন্তু আমরা মালিকানা সত্ত্ব বিবরণী টেবিলটাও করে ফেললাম, অঙ্কটাও করে ফেললাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? কাইন্ডলি এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। তারপরে আমি তোমাদের আর্থিক অবস্থা বিবরণের পোর্শনটাও এই ভিডিওতে করিয়ে দিব। তাহলে আমাদের উদাহরণ 2টা কি সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। বিবরণীর পোর্শনটা করব। তাহলে বেশি কথা না বলে চলো অঙ্কে সরাসরি চলে যাওয়া যাক। আমি ফার্স্টে দেখো আর্থিক এন্ড সংস এটা লিখেছি। তারপর টাইটেলটা দিব, যে অঙ্ক করছি আর্থিক অবস্থা বিবরণী করছি, তাই আর্থিক অবস্থা বিবরণী। তারিখটা হবে 31শে ডিসেম্বর 2017 সালে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। সেম জিনিসটাই লিখবো। 3টা করে আমরা কলাম রাখবো টাকার, আর একটা ঘর থাকবে আমাদের বিবরণের। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন আমাদের আর্থিক অবস্থার বিবরণীর 2টা পার্ট মিলে যেতে হবে, তাই না? একটা হচ্ছে মোট সম্পদ, একটা হচ্ছে মোট দায়। মোট সম্পদ আর মোট দায় যখন মিলে যাবে, তখনই কিন্তু আমার আর্থিক অবস্থা বিবরণী অঙ্ক যে সঠিক হয়েছে সেটা কি আমরা বুঝতে পারবো। তাহলে আসো ইন্টারেস্টিং অঙ্কটা আমরা শুরু করি। চলতি সম্পদ, তাই না? মোট সম্পদের পরে আমরা লিখবো টাইটেল দিয়ে চলতি সম্পদ, কারণ চলতি সম্পদ গুলোই আমরা আগে লিখবো। আমাদের অঙ্কে চলতি সম্পদ গুলো কি ছিল বলতো? ফার্স্টে ছিল সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কত? 4,000 টাকা। যেটা কম সেটা নিব, তাই না? তো আমি এখানে নিলাম, কারণ আমার ভিতরে কিন্তু কোনো কাজ নেই, তাই সেকেন্ড অপর কলমে নিলাম। তারপর লিখবো ব্যাংক জমা। ব্যাংক জমা রেওয়া মিলে ছিল, ব্যাংক জমা 15,000 টাকা। 15,000 টাকা। তারপর লিখবো আমরা দেনাদার। দেনাদার, এই পোর্শনটা একটু সবাই মনোযোগ দিয়ে তাকাবে। দেনাদার আমার প্রশ্নে ছিল 7,000 টাকা। দেনাদার ছিল আমার প্রশ্নে 7,000 টাকা, এবং দেনাদার থেকে আমি বাদ দিব হচ্ছে সমন্বয় থাকা নতুন করি, বাদ নতুন কুড়ি। কত ছিল? 10% ধরেছিলাম দেনাদারে, 700 টাকা। 7,000-এ 10% 700, তাই 700 এটাকে আমরা বাদ দিয়ে নিব।
এটা বাদ দেওয়ার পরে আউটার কলামে আমি নিয়ে যাচ্ছি 6,300 টাকা। তারপরে দেখো অগ্রিম বীমা প্রিমিয়াম সমন্বয় আমাদের আরেকটা এন্ট্রি ছিল অগ্রিম বীমা প্রিমিয়াম নামে, সেটা কত ছিল? 2500 টাকা। এই যে 2500 টাকা, এটা কি আমি এখানে লিখে ফেললাম। এখন আসো এগুলো আমরা যোগ করি ক্যালকুলেটর নিয়ে। দেখো এই 4000, 15,000, 6,300, 2500, আমার চলতি সম্পদ দাঁড়ালো 27,800 টাকা। কত টাকা? 27,800 টাকা। এটাই হচ্ছে আমার মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। চলতি সম্পদের পরে আমাদের ফরম্যাটে কি ছিল বলতো? আমাদের ফরম্যাটে ছিল স্থায়ী সম্পদ। এখন আমরা আমাদের স্থায়ী সম্পদ গুলোকে নিয়ে আসবো এখানে। স্থায়ী সম্পদ সমূহ। স্থায়ী সম্পদ লিখলেও হয়, স্থায়ী সম্পদ সমূহ লিখলেও হয়, এটা একদম তোমাদের উপর ডিপেন্ড করবে। স্থায়ী সম্পদ আমাদের কি ছিল? ফার্স্টে যন্ত্রপাতি ছিল, ঠিক আছে? যন্ত্রপাতি ছিল কত টাকা? যন্ত্রপাতি ছিল 2,80,000 টাকা, ঠিক আছে? এই যে 2,80,000 টাকা আমি এখানে লিখলাম। এখন এখান থেকে আমার বাদ যাবে অবচয়, ঠিক আছে? বাদ, আমি এখানে পুঞ্জীভূত অবচয়টাই লিখবো, এই কথাটা পুঞ্জীভূত অবচয়। এটা কেন লিখতেছি জানো? কারণ অবচয় আমরা এখানে রাও মিলে একটা পুঞ্জীভূত অবচয় নামে একটা এন্ট্রি দেওয়া ছিল, সেটা ছিল 56,000 টাকা, ঠিক আছে? সেটা ছিল 56,000 টাকা। আর আমরা সমন্বয়ে দেওয়া অবচয়ের উপর 10% আমরা ধরেছিলাম 2,80,000 টাকা, 10% 28,000 টাকা। তাহলে এই যে রাওয়া মিলে 56,000 টাকা, এটাও আমার অবচয়। সমন্বয় আবার যে 28,000 টাকা বের করেছিলাম, এটাও আমার অবচয়। তাই এই দুটো অবচয় মিলে তার মানে কি 56,000 যোগ 28,000 ইকুয়াল চাপলে হয় 84,000। এই 84,000 টাকাটাই হচ্ছে আমার টোটাল অবচয়। আর অবচয় সবসময় যন্ত্রপাতি থেকে বা স্থায়ী সম্পদ থেকে কি বাদ যায়। তাহলে আমি যদি 2,80,000 থেকে এই 84,000 টাকা বাদ দেই, তাহলে আমি যন্ত্রপাতির নিট মূল্য পাচ্ছি 1,96,000 টাকা। ক্লিয়ার? তারপর আমার জমি ছিল প্রশ্নে ছিল স্থায়ী সম্পদের মধ্যে আমার জমি কত টাকা ছিল আমি একটু দেখি প্রশ্নে গিয়ে। জমি ছিল 4,73,200, 4,73,200 ছিল আমার জমি। আমি এখন এই 1,96,000 আর 4,73,200 যোগ করে পাচ্ছি 6,69,200। এই যে 6,69,200, এটাই হচ্ছে আমার মোট স্থায়ী সম্পদ, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই, তাই আমি এই যে চলতি সম্পদ হচ্ছে 27,000 টাকা, 27,800 টাকা, আর এই 6,69,200 টাকা, এই দুটো যোগ করে আমি পাচ্ছি 6,97,000 টাকা। এই যে 6,97,000 টাকা, আমার এ পাশে জায়গা নেই, তাই আমি ও পাশে লিখতেছি। তো তোমরা এটা এই মোট চলতি সম্পদ আর হচ্ছে স্থায়ী সম্পদ, মোট স্থায়ী সম্পদ যোগ করে যেটা পেলাম, এটাই হচ্ছে আমার মোট সম্পদ। তাহলে আমরা মোট সম্পদ পাচ্ছি 6,97,000 টাকা। তাহলে
একটা পার্ট আমার কি শেষ হয়ে গেল। এখন আমি যাব সেকেন্ড। এখন আমি চলে যাব সেকেন্ড পোর্শনে, মোট দায়। ঠিক আছে, মোট দায় করতে গেলে আমার ফার্স্টেই লাগবে চলতি দায়। আমার এই অঙ্কে চলতি দায় কি কি ছিল? পাওনাদার 10,000, পাওনাদার সেকেন্ড আউটার কলামে নিব 10,000। তারপর হচ্ছে আমার বকেয়া বেতন 6,000। বকেয়া বেতন এটা আমার সমন্বয়ে ছিল 6,000। তারপর হচ্ছে বকেয়া ঋণের সুদ, কারণ ঋণের সুদটা কিন্তু পুরোটাই বলেছিল কি বকেয়া আছে, তাই বকেয়া ঋণের সুদ। ঋণ ছিল 1,00,000 টাকা, 1,10,000% আমরা 10,000 টাকা ঋণের সুদ বের করেছিলাম। এই 10,000 টাকা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। তো এই তিনটা অ্যামাউন্ট আমি যোগ করে যেটা পাবো সেটাই হবে আমার মোট চলতি দায়। 10, 20 আর 6 মিলে হয় 26,000 টাকা। ঠিক আছে, 26,000 টাকা। এখন আমরা যাব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় তো তেমন কিছু ছিল না, দীর্ঘমেয়াদী দায় শুধু ঋণটাই ছিল আমাদের 1,00,000 টাকা। তাহলে আমি দীর্ঘমেয়াদী দায় লিখে দীর্ঘমেয়াদী দায়, আরেকটা জিনিস, এটা কিন্তু সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা মোট সম্পদ। ঠিক আছে, এটা সমান সমান হবে। মোট দায়, মোট দায়ের মধ্যে আমরা শুধু ঋণটাই লিখবো। কত বলছিলাম? 1,00,000 টাকা। তাহলে ঋণটা আমি সরাসরি এখানে নিয়ে নিবো কি 1,00,000। 1,00,000 ঋণ। এরপর হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা মালিকানা সত্ত্বটা আমরা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীতে পেয়েছিলাম। সেটার অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম 5,71,000 টাকা। মালিকানা সত্ত্বর অ্যামাউন্ট পেয়েছিলাম আমরা 5,71,000 টাকা। ওটা আমরা সরাসরি নিয়ে আসলাম। এখন আর এখানে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা অলরেডি মালিকানা সত্ত্ব বিবরণী করেছি, তাই আমরা এটা কি সরাসরি নিয়ে আসব। এখন দেখো, আগে লিখে নিই এখানে মোট সম্পদ আর মোট দায় মিলিত হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, ক্যালকুলেটর নাও। মোট দায় আমার কি কি? চলতি দায় পেয়েছি 26,000, ঋণ ছিল 1,00,000, তারপর হচ্ছে 5,71,000, যোগ করে আমি পেলাম 6,97,000 টাকা। 6,97,000 টাকা। তার মানে দেখো তোমরা, মোট সম্পদ আমরা পেয়েছি 6,97,000, মোট দায় আমরা পেয়ে গেলাম 6,97,000 টাকা। তার মানে আমাদের কি আর্থিক অবস্থা বিবরণীটা কি সঠিক হয়েছে, কারণ মোট সম্পদ ইকুয়াল টু আমরা মোট দায় এখন কি পেয়ে গেলাম। তোমরা এই অঙ্কটার স্ক্রিনশট নিয়ে রাখো। আমি আশা করি তোমরা আজকের যে উদাহরণ 2 অঙ্কটা আমি শেষ করালাম, তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছো। আশা করি আস্তে আস্তে সামনে তোমরা একা একাই এই অঙ্কগুলো করতে পারবে। প্রথমে করতে গেলে অনেক কঠিন মনে হবে, যে কোনটা কোথা থেকে আসতেছে বা কিভাবে আসতেছে বুঝতে পারতেছো না, কিন্তু ট্রাস্ট মি, যখন তুমি 2-3টা অঙ্ক একা একা প্র্যাকটিস করবে, তুমি নিজেই পারবে বাকি অঙ্কগুলো একা একা করতে। তোমাদের এতক্ষণ ধরে আমার অঙ্ক বোঝার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো,
যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।